মাত্র দুদিন বাদেই বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের এবারের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলে হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করবে না, কিন্তু এই ম্যাচের ওপরে বাংলাদেশের আত্মবিশ্বাস বা বাংলাদেশের ফুটবল ভবিষ্যতের অনেক কিছুই হয়তো নির্ভর করতে পারে। স্পেশালি ভিয়েতনামের কাছে 3-0 গোলের ফ্রেন্ডলি ম্যাচে হারার পরে বাংলাদেশের দরকার একটা রিয়াকশন। বাংলাদেশের প্রয়োজন এই গ্রুপে নিজেদের অবস্থানটা আরেকটু উন্নতি করা। সবার ওপরে দলটার নাম সিঙ্গাপুর, যারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। হংকং, চায়না 8 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে আছে, কিন্তু হংকং এর ম্যাচ ভারতের বিপক্ষে শেষ দিনে ভারতের মাঠে। সেই ম্যাচে যদি হংকং চায়না হেরে যায় আর বাংলাদেশ যদি এখান থেকে কোনোভাবে জিততেও পারে, যেটা হয়তো খুব সহজ কাজ নয়, তাহলে বাংলাদেশ হয়তো 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে যেতে পারে। বাংলাদেশের টার্গেট এশিয়ান কাপে বাছাই করা, সেটা প্রাথমিকভাবে বাংলাদেশের এবার সফলতার মুখ দেখেনি, কিন্তু বাংলাদেশ যদি এবার পয়েন্ট টেবিলে নিজেদেরকে অ্যাটলিস্ট 8টা পয়েন্ট নিয়ে বাংলাদেশ শেষ করতে পারে, সেটা তো বাংলাদেশের একটা হিউজ বুস্ট আপ। আপনি চিন্তা করেন, বাংলাদেশ এই জার্নিটা শুরু করেছিল সেই 2009-এর ওই যাত্রাগুলো, যখন হাসান আল মামুন, কোচ হাভিয়ার কাবরেরা, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনার এই মালদ্বীপসের সঙ্গে যে 2টো প্রীতি ম্যাচ ছিল, এই 2টো প্রীতি ম্যাচে কি টার্গেট। তারা বলছিল যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন যেন তারা সহজ প্রতিপক্ষ পায়, সেজন্য ওই 2টো ম্যাচ জেতা দরকার, যাতে তাদের ফিফা র্যাঙ্কিংটা উন্নতি ঘটে। সেই র্যাঙ্কিং ঘটলো না, বাংলাদেশ একটা কঠিন গ্রুপই পেল। কিন্তু আপাত দৃষ্টিতে যদি মনে হয় বাংলাদেশ বিগত বছরগুলোতে সহজ গ্রুপ পেয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মানে যেটা বাংলাদেশ চেয়েছিল সেটা হয়েছে ঠিকই, কিন্তু সেটার পরবর্তীতে যেসব মিশনগুলো ছিল সেইগুলোতে বাংলাদেশ নড়বড়ে ছিল। বাংলাদেশ ওই হংকংয়ের বিপক্ষে যেই ম্যাচের আফসোসটা মানে এখনও থাকবে। আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটার কথা চিন্তা করুন না, ওই যে জুন মাসে ওই ম্যাচটাতে বাংলাদেশ তো শেষ মিনিটে ওই পেনাল্টিটা পেতেই পারতো। পরে তো অ্যাশলি ওয়েস্টউড, হংকং চায়নার কোচ, সবাই বলছিল যে ওটা একটা পরিষ্কার পেনাল্টি ছিল। বাংলাদেশ ওখানে যদি 1টা পয়েন্ট পেতো, তাহলে খুব সম্ভবত বাংলাদেশের এই ম্যাচের উপরে ওই সমীকরণটা মানে এসে যেত। কিন্তু যেহেতু আসে নাই, বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফিকেশনে উতরে যেতে পারে নাই, কিন্তু হামজা শমীদদের এই পুরো বছরের একটা ভালো সিলভার লাইনিং হতে পারে এই ম্যাচে একটা ভালো জয়। সিঙ্গাপুরে বাংলাদেশ দল পৌঁছানোর পর থেকেই সেখানে ব্যাপক আগ্রহ। সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীরা তো আছেনই, কিন্তু সিঙ্গাপুরের যারা স্থানীয় আছেন তারাও জানেন যে বাংলাদেশ দলে there is a footballer called হামজা চৌধুরী। সেই হামজা চৌধুরীকে দেখার জন্য যেমন ব্যাপক আগ্রহ, সিঙ্গাপুর জুড়েই এই ম্যাচটাকে ঘিরে একটা আলাদা উন্মাদনাও আছে। এবং এই ম্যাচের প্রচারণায় তারাও আসলে অনেকটা বাংলাদেশের পথই ধরেছে। বাংলাদেশের গতবার জুনের 10 তারিখে সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা হয়েছিল, সেখানে যে অবস্থা হয়েছিল অনেকটা সেরকমই পরিস্থিতি সিঙ্গাপুর জুড়ে। এবং বাংলাদেশ দল তাদের প্রথম দিনের প্র্যাকটিস সেশন শেষ করেছে সিঙ্গাপুরে, যেখানে হামজা চৌধুরী, সৌমিত সোম, সোহেল রানা, ফয়সাল ফাহিম সবাই দলের ভেতরে একটা সিরিয়াসনেস মনে হয় আছে যে এই দলটা আসলে ভালো করতে চায়। ভালো করাটা বাংলাদেশের জন্য খুব বেশি জরুরি। স্পেশালি হাভিয়ার কাবরেরার অধীনে এটা যখন বাংলাদেশের শেষ ম্যাচ হতে যাচ্ছে কন্ট্রাক্টের হিসাবে, তখন সেখানে এই রকম মাত্রাগুলো আরও বেশি থাকে এবং খুব স্বাভাবিকভাবেই থাকবে। বাংলাদেশের এই মিশনে রয়েছেন আমাদের সহকর্মী নাভিল খান। তার কাছে আমরা যাব, তবে আমরা তার জন্য অপেক্ষা করছি, কারণ নাভিল খান সিঙ্গাপুরে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রডিউসার তাকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। আমি জানি না সিঙ্গাপুর এত কি সুন্দর, আমি কখনো যাই নাই, হয়তো হইতে পারে ঘুরে বেড়াচ্ছেন, সেরকম কিছু একটা সম্ভাবনা হয়তো আছে। সিঙ্গাপুর সুন্দর সুন্দর, তাই না? ছবি দেখে আমরা বুঝি, আমি আমাকে এটা বলেন যে বাংলাদেশ ভিয়েতনামের কাছে যে হেরেছে 3-0 গোলে, এরপরে তো অনেকে আসলে মন টন খারাপ, খুব ন্যাচারালি, যে ঠিক আছে বাংলাদেশ আসলে ফাইটটা করতে পারে নাই। কিন্তু বাংলাদেশ এই কদিনের মাথায় কি পরিবর্তন করবে যার মাধ্যমে বাংলাদেশের এই সমর্থকেরা আবারও একটু আনন্দিত হবেন? যেমন পরিবর্তনের কথা যেহেতু বললেন, বাংলাদেশ যে গ্রুপটাতে আছে, সিঙ্গাপুর, ইন্ডিয়া, হংকং, চায়না, এই গ্রুপ পর্বের লড়াইয়ের মাঝে বাকি 3টা দলেরই কোচ পরিবর্তন হয়েছে। আপনি যদি হিসাব করেন, ভারতের কোচটা সবার আগে চেঞ্জ করা হলো, যেখানে আসলেন খালিদ জামিল। তারপর জুনে বাংলাদেশের সঙ্গে ম্যাচে পরে সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোমু ওগুরা, তিনি পার্সোনাল রিজনস দেখালেন যে তার জাপানে যাওয়া জরুরি, তার পরিবারের সঙ্গে সময় দেওয়া দরকার। তিনি ওই পদ থেকে রিজাইন করলেন। এরপরে অ্যাশলি ওয়েস্টউড, হংকং চায়নার কোচ, যিনি বাংলাদেশের বিপক্ষে ওই 2টো ম্যাচের পরে বা যখন তাদের কোয়ালিফিকেশন রাউন্ড থেকে তারা ছিটকে গেল, তিনি ওই ক্ষোভে, ওই রাগে
তিনিও রিজাইন করলেন যে আমি হংকং চায়নার কোচ আর থাকবো না। তো বাকি 3 দলের কোচ পরিবর্তন হলো, কিন্তু বাংলাদেশ যারা এই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে আদতে আসলে সাফল্যটা অর্জন করতে পারেনি, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশ হ্যাড দেয়ার মোস্ট প্রমিনেন্ট মোস্ট ভ্যালুয়েবল স্কোয়াড মানে ইন দেয়ার হিস্ট্রি অফ ফুটবল। বাংলাদেশ তো পেলো না, কিন্তু বাংলাদেশের কোচের কন্ট্রাক্ট তো এখনো আরো 1 মাস রয়ে গেছে। আরো 1 মাস রয়েছে, কিন্তু 1 মাসে তো কোনো ম্যাচ নাই। ম্যাচ নাই এখন। যদি পরিবর্তনের কথাই বলেন, আমার মনে হয় বাংলাদেশ এই মিশন শেষে ওই দিকে হাঁটতে পারে। ওইদিকে হাঁটার এই ব্যাপারটা আমার কাছে কেন যেন মনে হয় যে একটু দেরি করে ফেললাম আমরা। মানে দেরি করে ফেললাম এই কারণে, ধরেন আমি আপনাকে যদি এইভাবে বোঝানোর চেষ্টা করি যে আপনার একজন বস আছেন, হ্যাঁ, আপনি জানেন যে এই বস 1 মাস পরে তিনি আর থাকবেন না। সেই বস আপনাকে যে ইনস্ট্রাকশন দেবেন সেটা আপনি মানবেন হয়তো, আপনি মানুষ ভালো বলে, কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে প্রফেশনালিজমের দিকেও চিন্তা করেন, এটা একটা প্রভাব পড়তে পারে। মানে এটা হয় যে সিজন শেষে যখন কোচ চলে যাবেন, এটা একেবারে নিশ্চিত থাকে, তখন ওই টিমটার ভেতরে যে সিস্টেমটা থাকে, যে স্ট্রাকচারটা থাকে, সেটা কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। এবং টিমের কাছ থেকে আমরা যেসব খোঁজ খবর এই কয়দিন পেয়েছি, তাতে আমার কাছে মনে না হলেও অনেকের কাছে হয়তো মনে হয় যে এই স্ট্রাকচারটা ঠিকঠাক মতো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্ট্রিক্ট একটা ব্যাপার বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলে এতদিন ধরে হাভিয়ার কাবরেরার অধীনেই কাজ করেছে, সেটার কোনো একটা জায়গায় একটু নড়বড়ে হয়েছে। এখন এই নড়বড়ে হওয়াটার পেছনে একটা কারণ থাকতে পারে যে উইন্ডোটা মার্চ উইন্ডো অলওয়েজ ট্রিকি। কেন ট্রিকি? কারণ এটা বছরের ফার্স্ট ফিফা উইন্ডো। এর আগের উইন্ডোটা থাকে নভেম্বর মাসে, নভেম্বরের পরে ডিসেম্বর যায়, জানুয়ারি যায়, ফেব্রুয়ারি যায় এবং মার্চের মাঝামাঝি সময়। এবং দেখেন যে আপনি হামজা এখন এমন একটা সময় এসেছেন, হামজা এখন তার ক্লাবকে নিয়েও একটা দুশ্চিন্তায় আছেন যে ক্লাবটা রেলিগেশন জোনে আছে, তাদেরকে উদ্ধার করতে হবে। ব্যাক অফ দ্য মাইন্ড তার ওটাও কাজ করছে। প্রত্যেকটা প্লেয়ার এখন একটা সিজনের মাঝখানে আছে। মার্চ উইন্ডো যে কোনো টিমের জন্য ট্রিকি, সেটা আপনি ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, যাই বলেন না কেন। তো এই যে 4 মাসের একটা গ্যাপ পড়ে, মানে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, এই সময় দেখা যায় শার্পনেসের ঘাটতি ইন্টারন্যাশনাল ফুটবলে একটু থাকে। এইটা আবার কিছুটা আস্তে আস্তে করে কমতে থাকে জুনের পরে, যখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে টানা 3টা উইন্ডো থাকে, তখন আবার এই জেলাপটা বেশ ভালো হয়। আমি জানি না বাংলাদেশ সেই গাড়া কলে পড়লো কিনা, কিন্তু সেখান থেকে সমাধান খুঁজতে গেলে বাংলাদেশের হাতে আসলে খুব একটা সময় কিন্তু নাই। বাংলাদেশের হাতে সময় নাই। আর চিন্তা করেন, বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে ওই ম্যাচটায় যখন হামজা চৌধুরী 90 মিনিট খেললেন, ওদিকে চ্যাম্পিয়নশিপ আরও 7টা ম্যাচ বাকি, লেস্টার পুরোপুরি রেলিগেশন ব্যাটেল করছে অনেক দিন ধরে এবং বাকি 7টা ম্যাচও তাদের করতে হবে। ওই মুহূর্তে বাংলাদেশে মনে হচ্ছিল যে হামজা চৌধুরী ওয়াজ টায়ার্ড। তিনি একটা বড় ভ্রমণ করে এসেছেন, একদিন মাত্র সময় পেয়েছেন ওয়েদারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। ইংল্যান্ড থেকে ভিয়েতনাম, মানে ইটস এ হিউজ ডিফারেন্স, রাইট? ইউরোপ থেকে একেবারে সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ পর্যন্ত আসলে তাও একটু কমে, তাও আরো বেশি। তো ওখান থেকে ধরেন ওই 90 মিনিট খেলানোটা লেস্টারের কোচ কেমন নিচ্ছে, লেস্টারের ক্লাব কেমন ভাবে নিচ্ছে, এইটা একটা ভালো প্রশ্ন বটে। এবং এটার একটা প্রভাব যদি 31 তারিখের ম্যাচে পড়ে, আমি জানি না, যদি মাঝখানে একটা বিরতি গেছে, কারণ আপনি 26 তারিখে ম্যাচ খেলেছেন, 27 গেছে, 28 গেছে, 29, 30 যাবে, কিন্তু তার মধ্যে একদিন আবার আপনার ট্রাভেল ডে ছিল। আপনাকে 27 তারিখ ঘুম থেকে উঠেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। সিঙ্গাপুরের ওয়েদারের সঙ্গে অবশ্য এখন আস্তে আস্তে আর একটু মানিয়ে নেওয়া হামজার জন্য সুবিধা হবে, কারণ হামজা যখন এসেছেন, হামজা একটা মানে কোন জায়গা থেকে এসেছেন, সেখান থেকে একটা শীত প্রধান দেশ থেকে তিনি এসে চট করে খেলতে নেমে গেলেন ওই ম্যাচটাতে ভিয়েতনামের সঙ্গে। ভিয়েতনাম তো আমাদের কাছাকাছিই আসলে ওয়েদার, যদি আপনি ওইভাবে চিন্তা করেন জলবায়ুর কথা। এরপর সিঙ্গাপুরও এর বাইরের কিছু হওয়ার কথা না, না গেলে কি হয়েছে, আবহাওয়া সম্পর্কে তো কিছু ধারণা তো আমাদের আছে। তো নাবিল খানকে এখন পাওয়া গেছে ফাইনালি। নাবিল খান, আপনার মানে ঘটনাটা কি বলেন তো ভাই? মানে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কই আপনি ঘুরে বেড়াচ্ছেন? না, আমি 11:45 থেকে আসলে স্ট্যান্ড বাই ছিলাম, কিন্তু ফোনটা চেঞ্জ করতে হয়েছে। আগের ফোনে আমার কথা আপনারা শুনতে পাচ্ছিলেন না, এটাতে শুনতে পাচ্ছেন, যার জন্য ইনস্ট্যান্ট এই মুহূর্তে আসলে কানেক্ট হয়ে যাওয়া। কেমন আছেন বলবেন? ইন্টারনেট আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মানে ইন্টারনেট স্পিড কি খুব কেমন সিঙ্গাপুরে? ইন্টারনেট স্পিড খুবই চমৎকার। ধরেন 1.5-2 জিবি ফাইল পাঠাইতেও আসলে বেশিক্ষণ লাগে না, কিন্তু এইটা হচ্ছে আপনার জুমে একটু ঝামেলা হয়েছিল, সে কারণে ফোনটা আর কি চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা নাবিল খান, বাংলাদেশকে পাঠাতে, মানে বাংলাদেশকেও তো ওখান থেকে পাঠাইতে হবে, আপনাকেও আবার আসতে হবে। তো এই আশাটা সুখ নিয়ে আসতে পারবেন, একটা সুখস্মৃতি নিয়ে আসতে পারবেন? মানে আপনি কতখানি হোপফুল? টাফ, কারণ হচ্ছে কি আপনার সিঙ্গাপুরের টিম যেটা রয়েছে সেটা আর কি আরো স্ট্রং হয়েছে বাংলাদেশে যখন তারা খেলে গিয়েছে। এবং বাংলাদেশ দলে এই মুহূর্তে আসলে যে পরিমাণ ইনজুরি প্রবলেম রয়েছে, সেইটা হচ্ছে এই ম্যাচের আগে হাভিয়ার কাবরেরার জন্য একটু টেনশন দিবেই। কারণ আপনি হচ্ছে যদি খেয়াল করেন যে লাস্ট ম্যাচে যে মিড নিয়ে খেলেছে, ওই মিড নিয়ে আর কি হাভিয়ার কাবরেরার খেলতে হবে, কারণ হৃদয়ের ইনজুরির কোনো আপগ্রেডেশন নাই, কাজেম শাহর কোনো আপগ্রেডেশন নাই। সুতরাং আপনার হাতে মিডফিল্ডেও কিন্তু অপশনটা আসলে লিমিটেড হয়ে থাকছে। হ্যাঁ,
মোরসালিনকে হচ্ছে ফুল টাইম পাওয়া যাবে, যেটা একটা প্লাস পয়েন্ট। আর দলের মধ্যে হচ্ছে আপনার ওই জিনিসটা আছে যে অ্যাওয়ে ম্যাচ হলেও এই দল অ্যাওয়ে ম্যাচেও ফাইট করতে পারে, কিন্তু এই ম্যাচে হয়তো আমরা দেখেছি ইন্ডিয়ায় এক ধরনের এনভায়রনমেন্ট ছিল, হংকং এ এক ধরনের এনভায়রনমেন্ট ছিল এই কাইতাক পার্কে, কিন্তু এখন পর্যন্ত এখানকার যে ধরনের প্রিপারেশন দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা আরো হস্টাইল একটা এনভায়রনমেন্ট হবে ফুটবলারদের জন্য। নাবিল খান, তার মানে তো তেমন কোনো ভালো খবর আপনি আসলে সিঙ্গাপুর থেকে দিতে পারছেন না। না, জিনিসটা ধরেন হচ্ছে যে ভালো খবর না, এইভাবে যদি দেখেন একদিনই মাত্র প্র্যাকটিস করেছে এবং গতকালকে আসলে প্র্যাকটিসটা খুব বেশি ট্যাকটিক্যাল জিনিসটাও হাবিয়ার কাপড়েরা জানেই, মাত্র 1 ঘন্টার মতো আপনার ট্রেনিং করেছেন। বাকি যে আজ প্র্যাকটিস রয়েছে, আগামী প্র্যাকটিস রয়েছে, আজকে আসলে অথবা ট্যাকটিক্যাল পার্ট মানে হাবিয়ার কাপড়েরা কাজ করবেন, ওইটার পর আসলে বোঝা যাবে যে তিনি কোন ধরনের মাইন্ডসেট বা কোন ধরনের ট্যাকটিক্স আসলে তিনি নিয়েছেন। আর এই যে নতুন কোচ আপনার গাভিন লি সিঙ্গাপুরের, তার যে নিজস্ব একটা প্লেইং স্টাইলও রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য আবার বিপদ হতে পারে। নাবিল খান, আওয়ার ভেরি ওন ফাব্রিজিও রোমানো। 1984-এ লাস্ট আপনি দেখছিলাম গতকালের স্টোরিটাতে যে 1984-এ লাস্ট সিঙ্গাপুর এশিয়ান কাপে খেলেছে, এরপরে 42 বছর পরে একটা বিরতি নিয়ে তারা খেলছে। গ্যাভিন লি তাদের হচ্ছে ওভার এ ডিকেড একজন লোকাল কোচ তারা অ্যাপয়েন্ট করেছে। এখন আপনার কাছে কি কোনো খবর আছে কিনা যে এরপরে আসলে হাভিয়ার কাপড়ের কি ভবিষ্যৎ? এখন পর্যন্ত আসলে এই ব্যাপারে কোনো নতুন খবর নাই, এবং ধরেন এই ধরনের খবর এই ম্যাচের আগে নেয়ার চেষ্টাও হয়তো করছে না। প্রেস কনফারেন্সে হয়তো আপনার হাবিয়ার কাবরেরাকে একটা প্রশ্ন করবো যে এই তার লাভের যাচ্ছে কিনা, এটা তার জন্য কিছুটা ইমোশনাল একটা চান্স হবে কিনা। আর দেখেন নভেম্বর উইন্ডোর পরেই কিন্তু বিএফএফ প্রেসিডেন্ট তাবিদ আওয়াল আমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন বা বলেছিলেন যে হয়তোবা চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু যেই চেঞ্জটা এখন পর্যন্ত তো হয়নি, এই ইস্যুটা আমার মনে হয় এখন আসলে এই ম্যাচের আগে ভুলেই যাওয়া উচিত। এবং ফুটবলারদের সাথে আপনার অফ রেকর্ডও যখন টুকটাক কথা হচ্ছিল, ওরা বলছিল যে না, এই মানে কোচ বদল হলে বা এই কোচের আন্ডারে শেষ ম্যাচ, সেসব নিয়ে তারা আপাতত কিছু আসলে ভাবছেন। নাবিল খান, আরেকটা জিনিস আমাদেরকে একটু জানান। এই বাংলাদেশের ম্যাচ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের ভেতরে ব্যাপক আগ্রহ। আপনারা একটা পাঠানো ভিডিওই দেখছিলাম যে মাঠের পাশ থেকে যে বিল্ডিংগুলো আছে সেখান থেকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের প্র্যাকটিস তারা দেখছেন। সমর্থকেরা ঠিক স্টেডিয়ামের গেট পর্যন্ত চলে আসেন, মাঠের গেট পর্যন্ত। তাদের সঙ্গে কথাবার্তা বলে কি মনে হচ্ছে, তারা কতখানি এক্সাইটেড? হংকং চায়নার সঙ্গে বাংলাদেশ যখন 1-1 গোলে ড্র করলো, হংকং চায়না মাঠে গিয়ে মাঠে খুব গুটি কয় বাংলাদেশি সমর্থক ছিলেন, কিন্তু আমরা তাদেরকে শুনেছি, তাদের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছেছে বাংলাদেশে বসে টেলিভিশন স্ক্রিনেও, কারণ ওই ম্যাচে বাংলাদেশ ভালো করেছিল। তারা কতখানি হোপফুল এবং তারা আসলে কি বলছেন? তারা এই বদলে যাওয়া ফুটবলের পরিস্থিতির সঙ্গে কতখানি জানেন বা তারা আসলে কতখানি আগ্রহী? দেখেন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে 50,000 প্লাস এই স্টেডিয়ামের ক্যাপাসিটি, সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম, কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য টিকিট ছাড়া হয়েছে মাত্র 6,000। তাও সেটা একটা জোনে বাংলাদেশের সাপোর্টার থাকতে পারবে। এবং এই জায়গায় ধরেন সিঙ্গাপুর মানে একজন সিঙ্গাপুরের নাগরিক 29 সিঙ্গাপুরিয়ান ডলার দিয়ে সেই টিকিটটা কাটতে পেরেছে। বাংলাদেশের নাগরিকদের জন্য বা বাংলাদেশের যারা প্রবাসী রয়েছেন তাদের 42 সিঙ্গাপুরিয়ান ডলার দিয়ে সেই টিকিট গুলো কাটতে হয়েছে। সুতরাং টিকিটের ক্রাইসিস এখানে অনেক রয়েছে বাংলাদেশিদের কাছে। তারা আপনার আমাদেরকে দেখলেও আমাদেরকে জিজ্ঞেস করছেন যে টিকিট পাওয়া যাবে কিনা, টিকিট আমরা দিতে পারবো কিনা। ওইটা হচ্ছে কি, কারণ আপনার প্রায় 1 লাখের উপরে কিন্তু সিঙ্গাপুরে বাংলাদেশিরা রয়েছে, সুতরাং 6,000 টিকিট সেই হিসাবে কিছুই না। আপনি মালদ্বীপে গিয়েছেন, আপনি মালদ্বীপে দেখেছেন বাংলাদেশের ম্যাচ হলে সেই প্রবাসীদের যে কি পরিমাণ সাপোর্ট থাকে, লাইন থাকে, আমরা সাপ আন্ডার 20-তে দেখেছি, সেটা সেই হিসাব করে আপনার হচ্ছে একটু কম। এবং হয়তোবা মানে ওই 50,000 স্টেডিয়াম যদি আসলে অলমোস্ট পুরোপুরি ভরে যায়, তখন হয়তো ওই 6,000 বাংলাদেশিদের গর্জনটা আসলে খুব বেশি শোনা যাবে। আজকে বাংলাদেশের প্র্যাকটিস কয়টায় আর আপনি যাচ্ছেন? আজকে বাংলাদেশ সময় বিকেল 3টা, মানে এখানকার সময় 5টায় বাংলাদেশের প্র্যাকটিস। এবং আরেকটা জিনিস যে ধরেন গতকালকে যেমন আমাদের এখানে টেলিকাস্ট হয়েছে বাংলাদেশ কোথায় প্র্যাকটিস করছে, সেখানকার আগ্রহ, আজকে নাকি আপনার অলরেডি বেঙ্গলি কমিউনিটিদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছে মোটামুটি পুরো দল বেঁধে ওখানে যাওয়ার প্ল্যান করছেন। এবং ওই হিসাব করে ধর আইন শৃঙ্খলার দিক থেকেও একটু আর কি টাইট সিচুয়েশন ক্রিয়েট হবে ওই জায়গাতে। আমরা মুখিয়ে আছি এসব দেখার জন্য। আরেকটা জিনিস বলেন তো, মানে সিঙ্গাপুরের $1 সমান বাংলাদেশে কত টাকা? 100 টাকা। 100 টাকা, ভালোই তো। 99.50 অলমোস্ট প্রায় ধরেন এটা আপ ডাউন করে 100 টাকা। না, তাহলে 300 টাকা বেশি খরচ হয়েছে আর কি সিঙ্গাপুরের স্থানীয় লোকের চেয়ে টিকিট কাটতে। এটা আমার মনে হয় বাংলাদেশি সমর্থকেরা খুশি মনেই 3,000 টাকা, আরো বেশি তো আপনার 3,000 ডলার তাদের, $42, মানে প্রায় আপনার $13 বেশি খরচ হয়েছে, মানে 1300 টাকা।
আচ্ছা, বুঝছেন এবার অঙ্কে কেন আমি কাঁচা। যাই হোক, নাবিল খান ভালো থাকেন, ঘুরে ফিরে বেড়ান, এনজয় করেন, এনজয় ইয়োর লাইফ, এবং আশা করি বাংলাদেশ অবশ্যই। টিমও আপনার সঙ্গে ভালো করুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.